মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন টেস্ট টকে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু করোনা পরবর্তী ফুসফুস জটিলতা। করোনার যে দ্বিতীয় ঢেউয়ে আমরা বসবাস করছি, সেই দ্বিতীয় ঢেউয়ের মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন এর অনেকেই কিন্তু করোনা পরবর্তী নানা রকম জটিলতার শিকার হচ্ছেন। এই জটিলতাগুলোরই আজ আমরা আলোচনা করব। দর্শক, এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সাথে যুক্ত হবেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডাক্তার শামীম আহমেদ, সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে দর্শক মণ্ডলী আপনারা যে যেখানে আছেন এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও, এবং অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার মূল্যবান সময় থেকে স্যার আমাদের সময় দিচ্ছেন, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনার জন্য উপস্থিত হয়েছি, এবং আমি নিশ্চিত যে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের যারা দেখছেন আমাদের দর্শক তারা এই আলোচনা থেকে উপকৃত হবেন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক দেখছেন টেস্ট টক, আমাদের সায়েন্টিফিক পার্টনার ইউনিমেড ইউনিহেলথ এবং পাওয়ার্ড বাই পাল ফাইব্রো নিউফ্যাব। এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন রাজ টিভির ফেসবুক পেজে লাইভে। এই লাইভটি পরবর্তীতেও সংরক্ষিত থাকবে আমাদের পেজে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলে আপনারা পরবর্তীতে আমাদের ভিডিওটি দেখতে পারবেন। আমাদের এই আজকের যে আলোচনা চলছে চলাকালীন সময়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করোনা পরবর্তী ফুসফুস জটিলতা বিষয়ে, যদি কিছু জানার থাকে এবং যদি কোনো সমস্যায় আপনারা আক্রান্ত হয়ে থাকেন সে ব্যাপারে যদি আপনারা জানতে চান, আপনাদের নাম, বয়স এবং সমস্যার কথা বিস্তারিত লিখে আমাদের কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আমি ফিরে আসছি ডাক্তার শামীম আহমেদ স্যারের কাছে। স্যার, আমাদের জন্য করোনা একটি যদিও স্যার একেবারে নতুন কিছু নয়, কিন্তু স্যার কিছুটা নতুন একটি বিষয়, যেটা স্যার যে প্যান্ডেমিকের মাঝে স্যার এখন আমরা বসবাস করছি। তো এই যে দীর্ঘ 1 থেকে 1.5 বছরের মাঝে আমরা বসবাস করেছি আমরা বাংলাদেশিরা, স্যার এর মাঝে কিন্তু একটা মোটামুটি 10 থেকে 20 শতাংশ মানুষ দেখা গেছে যে করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ার পরেও নানা রকম জটিলতার শিকার হচ্ছেন। তো স্যার এই জটিলতাগুলো নিয়ে আজকে মূলত কথা বলতে চাই। তো স্যার আপনি আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে যদি আমাদেরকে একটু বলতেন যে করোনা পরবর্তী সময়ে মানুষজন আসলে কি কি জটিলতা নিয়ে বা কি কি সমস্যা আক্রান্ত হয়ে স্যার আপনাদের কাছে আসছেন। ধন্যবাদ। আসলে আপনি বলেছেন যে 10 থেকে 15% মানুষের জটিলতা থাকে। অধিকাংশ মানুষই ভালো হয়ে যায়, কিন্তু এই জটিলতা এটা আসলে আরো বেশি মানুষের হয়। কারণ আমরা সাধারণত দেখি যে খুব বড় ধরনের যদি সমস্যা না হয় তাহলে আমরা এই জটিলতা স্বীকার করি না, কিন্তু আহ, অল্প স্বল্প যে সমস্যা সেটা কিন্তু এই করোনার পরে অনেকের থেকে যায়। যেমন ধরুন, অনেকে দেখা যায় বলেন যে করোনার পরে খুব দুর্বল হয়ে গেছি, এবং এই দুর্বলতা দীর্ঘ সময়ও কাটছে না। তো অনেক সময় এটাকে কিন্তু এই দুর্বলতাটাকে ওনারা আমলে নিচ্ছেন না, কিন্তু এটাও এক ধরনের সমস্যা। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ধরনের জটিলতা করোনা পরবর্তী, করোনা থেকে ভালো হয়ে গেছেন এটা থেকে যায়। দুর্বলতা থেকে শুরু করে গা ব্যথা, বিভিন্ন জোড়ায় ব্যথা, রাতে ঘুম হয় না, স্মৃতিশক্তি দেখা যায় ঠিক মতো নাই, এইগুলি তো একদম হরদম হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যেটা শ্বাসকষ্ট, অনেকের কাশি, আমরা যেটা ফুসফুসের সমস্যা আপনি বললেন, কাশি, শ্বাসকষ্ট, তারপরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রক্ত জমাট বাঁধার মতো সমস্যা হতে পারে, হৃদস্পন্দন অনিয়মিত হওয়া এবং বিভিন্ন ধরনের হৃদরোগের সমস্যা, এটাও একটা বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। এছাড়া কারো কারো ক্ষেত্রে স্নায়ু দুর্বল এবং আহ, অনেকের কিডনির সমস্যা। মোট কথা শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে করোনা পরবর্তী কমপ্লিকেশন না হতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদেরকে সবসময়ই সজাগ সচেতন থাকতে হবে। নতুন কোনো উপসর্গ যদি দেখা দেয় বিশেষ করে করোনা পরবর্তী সময়ে, তাহলে কিন্তু আমাকে কোরিলেট করতে হবে এবং চিকিৎসকের সংস্পর্শে যে ওনার সাথে পরামর্শ করতে হবে যে এই সমস্যা ছিল কি ছিল না, এবং এখন দেখা যাচ্ছে তার কোনো রিমেডি আছে কিনা। এখন আপনি কানে শুনতে সমস্যা হয় এটা নিয়ে, অথবা গন্ধ পাচ্ছেন না,
অথবা জিভে স্বাদ নাই, এটা নিয়ে আপনি চিকিৎসকের সাথে কথা বললেন না, তাহলে কিন্তু চিকিৎসক বুঝতে পারবেন না। অথবা অনেকেই দেখা যায় যে ঠিক মতো কাউকে আহ, স্মৃতি যেটা, সেটার ঝলক দেখাতে পারেন না, অনেক কিছু ভুলমন হয়ে যাচ্ছেন, এটাও কিন্তু এক ধরনের সমস্যা। সুতরাং আপনার যে সমস্যাই হোক, চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের সাথে সবসময় এক ধরনের সম্পর্ক রাখতে হবে এবং সবকিছু খুলে বলতে হবে কি কি সমস্যা হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা বুঝে নিলাম যে করোনা পরবর্তী সময়ে কিন্তু এমন কোনো অঙ্গ নেই স্যার যেটি বলছিলেন যে জটিলতার শিকার হতে পারে না, সম্ভাবনা কিন্তু থেকেই যায়। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে। করোনার সাথে যুদ্ধ করতে করতে জয়ী হয়ে একটা সময় আমরা মনে করি যে আসলে যুদ্ধ জয় করে ফেললাম, কিন্তু করোনা পরবর্তী যে জটিলতা সেগুলো কিন্তু সম্ভাবনা থেকেই যায়, এবং এ থেকেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং বিন্দু মাত্র কোনো উপসর্গ কিংবা কোনো সমস্যা যদি মনে করেন কেউ করোনা পরবর্তী সময় আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই। স্যার, আমরা নানা রকম সমস্যার কথা জানলাম। স্যার, আমরা একটু ফুসফুস বিষয়ে স্যার আলোচনা করতে চাই, যে ফুসফুসের জটিলতা আপনি বলছিলেন নানা রকম জটিলতা হচ্ছে, তো ওই ফুসফুসের কি কি মূলত সমস্যায় আক্রান্ত হচ্ছে এবং আসছে আপনাদের কাছে রোগীরা, স্যার একটু যদি আমাদের বলতেন। আসলে ফুসফুস তো খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান, এবং এই করোনার কিন্তু প্রধান টার্গেট হচ্ছে ফুসফুস। এবং করোনাতে যে নিউমোনিয়াটা হয় সেটা কিন্তু ফুসফুসেই হয়, এবং ভালো হয়ে যাওয়ার পরও দেখা যায় যে একটা বিশাল গ্রুপ রোগী এই ফুসফুসের কিন্তু ক্ষত থেকেই যায়, দাগ থেকেই যায়। দেখা যায় যে অনেকে শ্বাসকষ্ট নিয়ে আসেন এবং অনেকে বলেন যে এই শ্বাসকষ্টটা হয়তো ধীরে ধীরে বাড়ছে অথবা কোনোভাবেই যাচ্ছে না। এবং এই শ্বাসকষ্টটা দেখা যায় যে স্বাভাবিক অবস্থায় হয়তো ভালো, কিন্তু একটু যদি কোনো পরিশ্রমের কাজ করেন তাহলে এই শ্বাসকষ্টটা বেড়ে যায়। সুতরাং এটা একটা শ্বাসকষ্ট সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে কাশি। এই কাশিটা কখনো দেখা যায় শুকনো কাশি, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই কাশিটা দমকা ভাবে আসে, কারো কারো ক্ষেত্রে কাশির সাথে একটু কফ শ্লেষা এরকমও কিন্তু চলে আসে। এবং যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমোতে যে কাশি, ঘুম ভেঙে যাচ্ছে, এই সমস্যাটা সবসময় থেকে যাচ্ছে এবং এক ধরনের যন্ত্রণাদায়ক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ঘুমের সমস্যা হয়, এবং এই ঘুমের সাথে কিন্তু শ্বাস প্রশ্বাসের একটা আহ, নিবিড় যোগাযোগ আছে। আমরা অনেকেই জানি না যে ঘুম এবং শ্বাস এর সাথে কিন্তু যোগসূত্রটা কি, সেটা আমরা পরে আলাপ করব। আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা ব্লাড প্রেশার যেরকম বলি শরীরের, আমাদের ফুসফুসেও কিন্তু এরকম প্রেশার হয়, রক্তনালীর প্রেশার, এবং এটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। কিছু কিছু পেশেন্টে দেখা যায় এই পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, এবং তার জন্য যে উপসর্গ, শ্বাসকষ্ট, কাশি অথবা বুক ব্যথা বা কাশির সাথে অনেক সময় রক্ত আসতে পারে, এরকম কিছু সমস্যা থেকে যায়। আর আমরা যেটা জানি যে করোনার একটা জটিলতা হচ্ছে রক্ত জমাট বেঁধে যায় শরীরের বিভিন্ন নালীতে। এই রক্ত জমাট কিন্তু আমাদের ফুসফুসের রক্তনালীতেও জমা হতে পারে, এবং যেটাকে আমরা বলি থ্রম্বোসিস। এটাও কিন্তু করোনা পরবর্তী জটিলতা হিসেবে দেখা দিতে পারে। সুতরাং এই যে শ্বাসকষ্ট, কাশি, বুক ব্যথা, এইগুলি কিন্তু আমাদেরকে আমলে নিতে হবে। এবং করোনা যাদের হয়েছে এবং দেখা গেল যে কয়েক মাস আগে করোনার থেকে উনি ভালো হয়েছেন, তখনও এই সমস্যা। সুতরাং সবসময় আমাকে এটাকে কোরিলেট করতে হবে, এবং ওনার যে কাগজপত্র এবং প্রমাণ যে করোনা হয়েছিল সেগুলি কিন্তু ঠিক মতো জমিয়ে রাখতে হবে। অনেকেই যেটা হয়, ভালো হয়ে ভাবলেন যে এখন তো ভালো হয়ে গেছি, আর এটা কাগজপত্র রেখে আর লাভটা কি। চিকিৎসকের শরণাপন্ন যখন হবেন তখন কিন্তু আপনার এই রিপোর্টগুলি কাজে দিবে। এবং যারা সাধারণ মানুষ তাদেরকে আমি একটা কথা বলি যে আপনারা কিন্তু জমির যে দলিল সেটা কিন্তু খুব সযত্নে রেখে দেন, কিন্তু এই যে বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন কাগজ, চিকিৎসকের প্রেসক্রিপশন, এগুলি কিন্তু আপনার জীবনের দলিল। সুতরাং এই দলিলগুলি কিন্তু হারাবেন না, এগুলি যত্ন করে রেখে দিবেন এবং চিকিৎসকের কাছে যে এগুলি বলবেন, দেখাবেন, এবং যাতে করে চিকিৎসকের ডায়াগনোসিস করতে, সিদ্ধান্ত নিতে খুবই সুবিধা হয়, এবং যাতে করে আপনি একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকেন। কোনোভাবে ভালো হয়ে কাগজগুলি ছুঁড়ে ফেলে দিবেন না, এদিকে সেদিকে রেখে দিবেন না,
কার্পেটের নিচে যেন আপনার মূল্যবান কাগজ না যায়। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার একটি কথা বললেন, জীবনের দলিল। আসলে আমাদের যদি একজন করোনায় আক্রান্ত হয়ে থাকেন এবং সেক্ষেত্রে পরবর্তীতে যখন জটিলতাগুলো দেখা দেয়, তখন যদি তার করোনাকালীন সময়ের যে রিপোর্ট গুলো কিংবা কাগজপত্র গুলো না থাকে, এটা কঠিন হয়ে যায় চিকিৎসা দেওয়া। তো আহ, আমাদের স্যারের মাধ্যমে, আমাদের রাজ টিভি প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের পরিবারে যারা আক্রান্ত হয়েছেন বা আপনারা নিজেরা যারা আক্রান্ত হয়েছেন, আপনাদের চিকিৎসা চলাকালীন সময়, যে করোনাকালীন সময় যে চিকিৎসা চলবে এবং যে রিপোর্ট গুলো থাকবে সেগুলো সযত্নে রেখে দিতেন। স্যার, আপনি বলছিলেন নানা রকম ফুসফুসের জটিলতার কথা। তো প্রথমেই স্যার একটু পালমোনারি ফাইব্রোসিস নিয়ে স্যার একটু কথা বলতে চাই। স্যার আমাদের একটা সার্বিকভাবে ধারণা দিলেন কি কি লক্ষণ মূলত প্রকাশ পাচ্ছে। তো এই পালমোনারি ফাইব্রোসিসটা স্যার কি কি কারণে হচ্ছে এবং কাদের হচ্ছে, এই ব্যাপারে যদি আমাদের একটু ধারণা দিতেন। পালমোনারি ফাইব্রোসিস কিন্তু অনেক পুরানো সমস্যা, কিন্তু এই করোনার সময়ে এটা আবার নতুন করে আলোচনায় চলে এসেছে। আসলে পালমোনারি ফাইব্রোসিস একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। আপনি বললেন যে কি কি কারণে হতে পারে। সারা বিশ্বে পালমোনারি ফাইব্রোসিস যত কারণে হয়, আহ, আহ, এক একটা দেশে এক এক রকম। যেমন আমাদের দেশে পালমোনারি ফাইব্রোসিসের সবচেয়ে বড় কারণ হচ্ছে টিউবারকুলোসিস। ফুসফুসে যখন যক্ষ্মা হয়, তখন এই যক্ষ্মা যখন সেরে যায় অথবা যক্ষ্মা যখন খারাপের দিকে যায়, তখন দেখা যায় যে এই ফুসফুসের মধ্যে ফাইব্রোসিস করে, এবং এই ফাইব্রোসিসটা দেখা যায় পার্মানেন্ট হয়ে যায়। এখন যদি আপনি জানতে চান যে ফাইব্রোসিসটা কি, তাহলে আমি একটা বলবো যে আমাদের ফুসফুসে প্রান্তে অ্যালভিউলাস থাকে, যেটা অনেকটা জালির মতো ছোট ছোট, এবং এখানে কিছু সেল থাকে, অ্যালভিউলার লাইনিং থাকে। কিন্তু যখন ফাইব্রোসিস হয়, তখন হয় কি, এখানে এই লাইনিংগুলি এখানে প্রচুর পরিমাণে সুতার মতো কোলাজেন তৈরি হয়, এবং এই কোলাজেনটা এখানে ফুসফুসের যে অ্যালভিলাস এবং ওখানে যে রক্তনালী, ওর মাঝখানেও জমা হয়। এখন ফুসফুসের কাজটা হচ্ছে অক্সিজেন ফুসফুস থেকে আহ, আমার রক্তনালীতে নেওয়া, এবং এই অক্সিজেনগুলি শরীরে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যাতে করে এনার্জি বা এটিপি তৈরি হয়, এবং এর বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেটা রক্তনালী থেকে আবার ফুসফুসে আসে, এবং আমরা প্রশ্বাসের সাথে এটা ছেড়ে দিই। কিন্তু যখন এই ফাইব্রোসিসটা হয়, তখন অক্সিজেন আর রক্তনালীতে যেতে পারে না। তখন দেখা যায় শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখন আমি বললাম যে টিউবারকুলোসিস একটা কারণ হতে পারে, যে ফাইব্রোসিস, কিন্তু সারা পৃথিবীতে যে সব কারণে হয়, অন্যতম একটা ডিপিএলডি একটা টার্ম আমরা ইউজ করি, ডিফিউজ পালমোনারি ফাইব্রোসিস, ফুসফুসের মধ্যে হয়। এবং এই ডিপিএলডির মধ্যে প্রায় 200 ধরনের কারণ থাকে, যে অনেকগুলি কারণে এটা হয়। আপনার যারা অকুপেশন বিভিন্ন ধরনের কাজ করেন, রঙের, টক্সিনে, অথবা ধরুন কাঠ, এই, এবং বিভিন্ন ধরনের কেমিক্যালস, এবং এই যে আমাদের দেশের যে কৃষকরা খড়, এরকম বিভিন্ন ধরনের যে পেশা, যেখানে ফুসফুসে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আহ, আহ, দূষণ বা টক্সিন বা বিভিন্ন পদার্থ যায়, তখন কিন্তু এরকম হতে পারে। আমরা সিলিকা, অ্যাসবেস্টোসিস, মেটাল, টিন, এগুলিও কিন্তু এক ধরনের, কটন, এগুলিও কিন্তু এক ধরনের ফাইব্রোসিসের কারণ হয়ে দেখা দেয়। তার মানে হচ্ছে একটা গ্রুপ হচ্ছে অকুপেশনাল, টিউবারকুলোসিসের পরে। আরেকটা গ্রুপ হচ্ছে ফুসফুসে যদি কোনো ইনফেকশন হয় এবং সেটা যখন ভালো হয়ে যায়, তখন ফাইব্রোসিস হতে পারে। যেমন ফুসফুসে অনেক সময় পুজ জমে, এটাকে আমরা বলি লাং অ্যাবসেস, বা এরকম যদি হয়, তাহলে ওগুলি যখন ভালো হয়ে যায় তখন কিন্তু এরকম ফাইব্রোসিস হতে পারে। আরেকটা গ্রুপ হচ্ছে কানেকটিভ টিস্যু ডিজিজ। আমাদের শরীরে মাংস, হাড়, জয়েন্টের যে সমস্যাগুলি থাকে, বাতজনিত রোগ, সেখানেও কিন্তু ফুসফুসকে আক্রান্ত করে। এবং এইসব রোগ যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, এসএলই, এইসবেও কিন্তু এই ফুসফুসে কিন্তু আপনার ফাইব্রোসিস হতে পারে। তার মানে একটা গ্রুপ। আরেকটা হচ্ছে যে আহ, বিভিন্ন ধরনের টক্সিন, রেডিয়েশন, অনেকেই ক্যান্সারের জন্য রেডিয়েশন দেয়, সেই রেডিয়েশনও কিন্তু ফুসফুসে ফাইব্রোসিস হয়। ক্যান্সারের চিকিৎসায় আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি, যেমন অ্যান্টি ক্যান্সার থেরাপি, সাইক্লোফসফামাইড, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস বা এরকম রোগে আমরা এমটিএক্স ব্যবহার করি, সালফাসালাজিন ব্যবহার করি।
হার্টের অ্যামিওডারন ব্যবহার করি, এরাও কিন্তু ফুসফুসে ফাইব্রোসিস করে। এটা একটা কারণ। তার মানে হচ্ছে অকুপেশন থেকে টিউবারকুলোসিস, ইনফেকশন থেকে টক্সিন, কানেকটিভ টিস্যু থেকে আমাদের এই যে বিভিন্ন রেডিওথেরাপি ওষুধ, এরা ফাইব্রোসিস করে। আর আরেকটা গ্রুপ আছে যেটা সবচেয়ে বেশি ভয়ানক, সেটা হচ্ছে কোনো কারণ ছাড়াই ফাইব্রোসিস। হয়তো কারণ আছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে কারণ খুঁজে পাই না। এদেরকে বলা হয় ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, আইপিএফ। এই আইপিএফ হচ্ছে সবচেয়ে ভয়াবহ একটা গ্রুপ যেখানে ফুসফুসে ফাইব্রোসিস হয়, এবং আইপিএফ এর ডায়াগনোসিস করতে একটু সময় লাগে, কিন্তু দেখা যায় যখন ডায়াগনোসিস হয়ে গেছে তখন কিন্তু ওই রোগীর গড় আয়ু খুব বেশি থাকে না, 3-4 বছর থাকে। আপনি ভেবে দেখুন যে এই রোগটা ধরা পড়ার পর 3-4 বছর হয়তো আর মানুষের আয়ু আছে। সো এটা কতটা ভয়াবহ ধরনের সমস্যা হতে পারে। আমরা যতগুলি ফাইব্রোসিসের রোগী দেখি ঘুরে ফিরে এড়ায়, কিন্তু এই করোনাকালে আমরা যারা করোনা থেকে ভালো হয় কিন্তু দেখা যায় ফুসফুসে একটা দাগ বা ক্ষত কলঙ্ক থেকে যায়, সেটা হচ্ছে এই যে পোস্ট কোভিড যেটা ফাইব্রোসিস হয়। এবং এটা এইবার তো আমরা সার্স-কোভ-2 বলি। প্রথম যে সার্স চলে আসলো প্রায় 15 বছর হয়ে গেছে, এরপরও কিন্তু দেখা যায় যে ওই রোগী যেটা চায়নাতে, হংকং বা ওই এলাকাতে ছিল, সাউথ ইস্ট এশিয়া বা নিয়ার ইস্টে, সেখানে এখন পর্যন্ত এই রোগীগুলি কিন্তু একটা বিশাল গ্রুপ সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে। এবং বর্তমানেও যারা করোনাতে আক্রান্ত হচ্ছেন খুব সিভিয়ার বা কোভিড অথবা খুব মডারেট কোভিড, তাদেরও একটা বিশাল অংশ, 2 থেকে 6% দেখা যায় এরকম ফুসফুসে পোস্ট কোভিড ফাইব্রোসিসে ভুগছেন। তবে এইখানে আপনি একটা কথা বলি, যে আমরা যে টার্মটা ব্যবহার করি ফাইব্রোসিস পোস্ট কোভিড, এখানে মনে হয় আরেকটু চিন্তা করার বিষয় আছে। কারণ যে ক্লাসিক্যাল ফাইব্রোসিস সেটা কিন্তু আর ভালো হওয়ার না, সেটাকে যেরকম আছে সেখান থেকে হটানো যায় না, কিন্তু আরো যাতে ক্ষতি না হয় সেটা করা যায় আইপিএফ এর ক্ষেত্রে। কিন্তু কোভিড এর ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলি আবার ভালোও হয়ে যায়। সুতরাং এখানে অনেকেই বলছেন যে টার্মটা কি ফাইব্রোসিস হবে না ফাইব্রোসিস লাইক, কেউ কেউ বলেন পোস্ট কোভিড আইএলডি, তাহলে এটা হয়তো খুব ভালো একটা টার্ম হবে। আহ, সুতরাং এটা আমরা ফাইব্রোসিস লাইক প্রসেস অথবা যেটাই বলি না কেন, আমাদের মাথায় রাখতে হবে যে এই কোভিড এর ক্ষেত্রেও একটা কমপ্লিকেশন ফুসফুসে হয় হচ্ছে ফাইব্রোসিস। এবং এর কিন্তু আগেও এটার নিয়ে অনেক গবেষণা হয়েছে, এটার চিকিৎসা ছিল, এখনো কিন্তু এটার প্রপার চিকিৎসা আছে। এবং আমাদের দেশে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশেও কিন্তু এই ফাইব্রোসিসের জন্য ডায়াগনোসিসের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে, এবং যথোপযুক্ত ওষুধও আছে আমাদের এখানেও তৈরি হয়। সুতরাং আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, এবং এদেরকে ডায়াগনোসিস করে যাতে চিকিৎসা দেওয়া যায় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একটি আশার কথা শুনে নিলাম যে যে ক্লাসিক্যাল যে ফাইব্রোসিস যেটি স্যার আপনারা ডিল করে আসছেন এতদিন ধরে, কিংবা খুব বেশি নতুন কিছু নয়, বেশ পুরনো একটি সমস্যা, সেটি ক্ষেত্রে আসলে খুব বেশি করার কিছু থাকে না, যাতে সমস্যাটি প্রোগ্রেশন না হয় সেই জন্য স্যার মূলত আপনারা চিকিৎসা দিয়ে থাকেন। কিন্তু করোনা পরবর্তী যে ফাইব্রোসিস হচ্ছে, কিংবা স্যার যেটা বলেন ফাইব্রোসিস লাইক যে একটা কমপ্লিকেশন হচ্ছে, এক্ষেত্রে চিকিৎসার সুযোগ রয়েছে। আহ অসংখ্য ধন্যবাদ স্যার। তো স্যার একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই, যে করোনা পরবর্তী যে লাং ফাইব্রোসিস লাইক যে সমস্যাগুলো হচ্ছে, সেক্ষেত্রে স্যার চিকিৎসার জন্য স্যার কতটুকু সুযোগ আছে আমাদের দেশে, এবং স্যার চিকিৎসা পদ্ধতিটা আসলে কি, সেই বিষয় নিয়ে যদি আমাদের একটু বলতেন। এখানে আপনাকে একটা জিনিস বলি যে করোনা নিয়ে যে সমস্ত রোগীগুলি আমাদের হসপিটালে ভর্তি হয়, এবং যখন আমরা দেখি যে এদের অক্সিজেন রিকোয়ারমেন্ট অনেক বেশি লাগছে, এবং আমরা প্রায়শ দেখা যায় রেমডেসিভিরও ব্যবহার করি। শুরু থেকেই যদি আমরা এই অ্যান্টিফাইব্রোটিক ওষুধগুলি, যাদের অক্সিজেন বেশি লাগে, স্যাচুরেশন ঠিকমতো অক্সিজেন দিয়ে ওঠে না, রেসপিরেটরি রেট অনেক বেশি, এবং এইচআরসিটি করে আমরা দেখি যে 2 লাঙেই দেখা যায় যথেষ্ট পরিমাণে বিভিন্ন রকম ভাবে ওপাসিটি বলেন, তখন আমরা কিন্তু আর্লি এই অ্যান্টিফাইব্রোটিক ড্রাগটা ব্যবহার করতে পারি। সুতরাং আমাদের একটু মাথায় রাখতে হবে যে যে পেশেন্টগুলি চট জলদি ভালো না হয় তাদেরকে অ্যান্টিফাইব্রোটিক আর্লি দেয়া।
এবং আমাদের দেশে যে অ্যান্টিফাইব্রোটিক দুটো আমরা ব্যবহার করি, একটা হচ্ছে পারফিনিডন আর একটা হচ্ছে নিন্টেডানি। এই দুটো ড্রাগই কিন্তু এফডিএ, আমেরিকার এফডিএ অনুমোদিত। কিন্তু যেটা সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল কনসেনসাস যেটা, সেটা এখন পর্যন্ত যে একেবারে এই চুলচেরা সেরকম না, বাট আমরা এই করোনার সময়ে কিন্তু এদেরকে ব্যবহার করতে পারি ফাইব্রোসিস প্রিভেন্ট করার জন্য। আর আরেকটা গ্রুপ দেখা যায় যে ইনিশিয়ালি হয়তো ইমপ্রুভ করে গেছে, কিন্তু দেখা যায় যে নেগেটিভ হওয়ার কিছুদিনের মধ্যে শ্বাসকষ্ট, কাশি, লাঙের শ্যাডো এরকম। এবং আমরা যদি এদের কিছু পরীক্ষা করি, এই পরীক্ষাগুলো আমাদের দেশে হয়, একটা হচ্ছে স্পাইরোমেট্রি। এই স্পাইরোমেট্রি করে আমরা দেখি যে ভাইটাল ক্যাপাসিটি, অর্থাৎ আমরা জোরে শ্বাস নিয়ে কতটা শ্বাস ফু দিয়ে আবার ফেলতে পারি, সেটা আমরা পরীক্ষা করতে পারি স্পাইরোমেট্রি দিয়ে। দেখা যায় যে এটা এই ভাইটাল ক্যাপাসিটি কমে গেছে। আমরা যদি একটু হাঁটি, এটাকে বলে 6 মিনিট ওয়াক টেস্ট, 6 মিনিট হাঁটি, এরপর যদি আমরা আমার পালস রেট, তারপরে হচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি এবং স্যাচুরেশন দেখি, তাহলে দেখবো স্যাচুরেশন কমে গেছে, রোগী বেশি দূর হাঁটতে পারে নাই। 6 মিনিট ওয়াক টেস্ট। আরেকটা টেস্ট হচ্ছে আমরা বলি ডিএলসিও, অর্থাৎ আমার ফুসফুসের যে ফিজিওলজি সেটা দেখার জন্য এইরকম পরীক্ষা করে আমরা তাহলে এই রোগীদেরকে পারফিনিডন এবং নিটেডানিম, এই দুটো ড্রাগস, এরা অত্যন্ত কার্যকর এবং বিভিন্ন ধরনের স্টাডি হয়েছে এদের কার্যকারিতা দেখার জন্য ক্লাসিক্যাল আইপিএফ এ। সেই ড্রাগসগুলি কিন্তু আমরা করোনা পরবর্তী যদি ফুসফুসের এরকম ফাইব্রোসিস হয়, সেটাকে আমরা ট্যাকেল করার জন্য দিতে পারি এবং এদেরকে যথোপযুক্ত ফলো আপে রাখতে হবে। তাহলে এই ওষুধগুলি কিন্তু যে কেউ দিবেন না, যে কোনো জায়গায় দিবেন না, এইগুলি বিশেষজ্ঞ চিকিৎসক, বক্ষব্যাধি বিশেষজ্ঞ তারা দিবেন এবং এই রুগীকে অবশ্যই ফলো আপে রাখতে হবে। আমি ওষুধটা দিলাম এরপরে উনি চলে গেলেন, সেটা হবে না। ফলো আপের মধ্যে দেখা যায় ওষুধেরও কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে, সেগুলি আমাদেরকে দেখতে হবে যে কোনো ডায়রিয়া হয় কিনা, অথবা ফটোসেন্সিটিভিটি হয় কিনা, অথবা দেখা যায় যে লিভার এনজাইমের যে বিভিন্ন ধরনের লিভার এনজাইম উলট পালট হয়ে যায়, সেগুলো হয় কিনা দেখতে হবে, বা রোগীর পরিস্থিতি কেমন সেটা, এবং ওনার এই যে প্যারামিটার বিভিন্ন যে ডিএলসিও অথবা এপিসি, 6 মিনিট ওয়াক টেস্ট, এগুলি আরো ইমপ্রুভ করে কিনা, রেডিওলজিক্যাল শ্যাডো, বুকের যে সিটি স্ক্যান করা, সেটা দিয়ে যে সিটি স্ক্যানগুলি আগের চেয়ে ভালো হয়েছে কিনা, এগুলি কিন্তু দেখতে হবে, ফলো আপ করতে হবে। এবং যদি দেখি যে এগুলি পজিটিভ, তাহলে আমাদের এই ওষুধটা কন্টিনিউ করতে হবে। তার মানে হচ্ছে যে আমাদেরকে এই দুটো ওষুধ কিন্তু এই করোনা পরবর্তী যে ফাইব্রোসিস, সেখানে কিন্তু আমাদেরকে দিশা দিচ্ছে। আর এখানে আরেকটা কথা বলি, যে ক্লাসিক্যাল যে আইপিএফ, যেটা আমরা বলেছিলাম যে কোনো কারণ জানা যায় না ফাইব্রোসিস হয় ফুসফুসে, সেখানেও একটা কথা বলা হতো যে আননোন কোনো ইনফেকশন, তার জন্য এটা হয়। এখন আননোন ইনফেকশন আমরা মনে করি কোনো ধরনের ভাইরাস, যেটা হয় না। তো করোনাও তো এক ধরনের আননোন ভাইরাস আমাদের কাছে ছিল। সুতরাং ওখানে যদি এই ড্রাগগুলি ব্যবহার করি, এই করোনাতেও কিন্তু এই একই যুক্তি, যে যেখানে ফুসফুসের যে জটিলতা হয় একই রকম ওখানে হয়। রেডিওলজিক্যালি আমরা ওখানে সেই গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, ট্র্যাকশন ব্রঙ্কেকটেসিস, হানিকমিং, এগুলি আমরা দেখি। সুতরাং আমরা যদি ফিজিওলজি একরকম, রেডিওলজি একরকম হয়, সুতরাং এই ওষুধগুলি এখানে ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই ওষুধগুলি আমাদের দেশে তৈরি হয় এবং যথেষ্ট পরিমাণে সাপ্লাই আছে। কিন্তু এটা মুড়ি মুরগির মতো যে কেউ একটু শ্বাসকষ্ট, কাশি নিয়ে আসলো আর এই ওষুধগুলি দিয়ে দিলাম, সেটা কিন্তু দেয়া যাবে না। বিশেষজ্ঞ চিকিৎসক দিবে এবং চিকিৎসকের স্ট্রিক্ট তত্ত্বাবধানে থাকবে এবং ফলো আপে থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি আপনার এই কথার পরে আমাদের যারা আছেন তারা সাবধান হয়ে যাবেন রোগীরা, এবং আহ কোনো ওষুধেরই যথেচ্ছা ব্যবহার এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার উচিত নয়। এবং এই সমস্ত ওষুধের ক্ষেত্রে আরো বেশি কেয়ারফুল হতে হবে স্যার যেটি বলছিলেন, কারণ এক্ষেত্রে ফলো আপের প্রয়োজন রয়েছে। যথেষ্ট স্যার। আপনি আলোচনার শুরুতে পালমোনারি হাইপারটেনশনের কথা বলছিলেন। তো পালমোনারি হাইপারটেনশন নিয়ে একটু কথা বলতে চাই স্যার। এটির আহ স্যার কিভাবে ডায়াগনোসিস হচ্ছে এবং তার চিকিৎসা পদ্ধতিগুলো কি কি, এগুলো নিয়ে যদি আমাদের একটু বলতেন। আসলে আমি আগে বলেছি যে করোনাকালে নতুন নতুন টার্ম আসছে, কিন্তু এটা ভালো যে আমাদের সাধারণ মানুষ বলুন, চিকিৎসক বলুন, স্বাস্থ্যকর্মী বলুন, সবাই এই
টপিকস, এই বিষয়গুলি জানুক এবং সবাই একটু এটা সম্পর্কে সচেতন হোক, এবং এটা যেন ডায়াগনোসিস হয় সেটা যেন নিশ্চিত করা যায়। আসলে পালমোনারি হাইপারটেনশন আমরা প্রতিদিন দেখেন লোকজন বলে যে আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে। আমরা এই ব্লাড প্রেশার মাপার জন্য একটা স্পেগমোম্যানোমিটার দিয়ে প্রেশারটা মাপি। এই ব্লাড প্রেশারটা কিন্তু আমাদের যে শরীরে রক্তনালী আছে, আর্টারি আছে, ওখান থেকে আমরা মাপলাম। ঠিক একই রকম আমার ফুসফুসে পালমোনারি আর্টারি আছে, অর্থাৎ রক্ত সরবরাহের জন্য ধমনী আছে। সেই ধমনীরও কিন্তু এক ধরনের প্রেশার আছে, এবং শুধু ধমনী না, ওখানকার যত রক্তনালী আছে সবেরও কিন্তু প্রেশার আছে। এই যে প্রেশার, এগুলি হচ্ছে পালমোনারি প্রেশার। পালমোনারি শব্দ হচ্ছে যেটা ফুসফুস সংক্রান্ত। তার মানে ফুসফুসের রক্তনালীর যে প্রেশার থাকে সেটা যদি বেড়ে যায়, সেটাই হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। আমাদের যেরকম শরীরের সিস্টেমিক হাইপারটেনশন আমরা বলি, ওটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। এবং এটা আগে আগে কিন্তু অনেক বেশি ছিল। দেখা যায় যে এক সময় 30-এর উপর ছিল, এক সময় 25 ছিল, এখন কিন্তু এটা ভ্যালু চলে এসেছে 20 মিলিমিটার অফ মার্কারি। এটা কিন্তু মাপা যায়। এটা মাপার জন্য যেটা হয়, আমরা অনেকগুলি করি, তবে আমরা ইকো করে একটা ধারণা পাই, কিন্তু সবচেয়ে যেটা একদম পারফেক্ট সেটা হচ্ছে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করে আমরা এই প্রেশারটা আমরা ঠিক মতো এবং কারণগুলি খুঁজে বের করার চেষ্টা করি। সুতরাং আমাদের একজন চিকিৎসক হিসেবে, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আমি বলবো যে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে পালমোনারি হাইপারটেনশন একটা টার্ম আছে। এখন এটা কিভাবে? এটা দেখা যায় যে হাই ইন্ডেক্স অফ সাসপিশন বলে। দেখা যায় একজন মহিলা বা একজন পুরুষ যে কোনো কারণ ছাড়াই হাঁপিয়ে উঠতেছেন, হাঁটতে পারেন না, বুক ব্যথা করে বা বিভিন্ন ধরনের সমস্যা, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আমরা দেখি যে তার কোনো সমস্যা নাই, কিন্তু এরকম হয়। পরে যদি আমরা ইকো করি তাহলে আমরা একটা ক্লু পাইলাম যে তার হাইপারটেনশন, এবং এই ক্যাথেটারাইজেশন করে আমরা আরো বলতে পারি শিওর হয়ে পালমোনারি হাইপারটেনশন। তার মানে হচ্ছে উপসর্গ এবং কিছু ইনভেস্টিগেশন করে আমরা শিওর হতে পারি। আর পালমোনারি হাইপারটেনশন যেটা, এটার 5টা গ্রুপ আছে। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5। গ্রুপ 1 যেটা, সেটাকে বলা হয় পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, অর্থাৎ ওখানকার যে ধমনী সেখানে হচ্ছে প্রেসার বেড়ে যায়, এবং এর কিন্তু এই আর্টেরিয়াল হাইপারটেনশনে অধিকাংশ ক্ষেত্রে এর কোনো কজ খুঁজে পাওয়া যায় না, ইডিওপ্যাথিক কোনো কিচ্ছু নাই, কিন্তু হাইপারটেনশন হয়ে গেছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফুসফুসের যেটা আমরা বলি কনজেনিটাল, অর্থাৎ জন্মগত ত্রুটি, সেসব ক্ষেত্রে এখানে ব্লাড প্রেশার বেড়ে যায়, যেমন এএসডি, ভিএসডি এরকম। এটা গ্রুপ 1। গ্রুপ 2 হচ্ছে যে আমাদের যে হার্ট বাম দিকে, এইখানে যদি কোনো সমস্যা থাকে, তার জন্য সেটার চাপ পড়ে হচ্ছে ফুসফুসের এই রক্তনালীতে। যেমন মাইট্রাল স্টেনোসিস একটা রোগ, অর্থাৎ ভালভের সমস্যা, অথবা লেফট ভেন্ট্রিকল থেকেও কিন্তু আলটিমেটলি এটা হতে পারে যদি কোনো সমস্যা থাকে। তার মানে হচ্ছে হার্ট থেকে এখানে প্রেশার বেড়ে গেল। 3 নাম্বার হচ্ছে ফুসফুসের কিছু রোগ। আমাদের দেশে সবচেয়ে বেশি কমন হচ্ছে সিওপিডি, ধূমপানজনিত রোগ। ব্রঙ্কাইটিস, এমফাইসেমা একসাথে বলা হয় সিওপিডি। এছাড়া আরো অনেক স্লিপ অ্যাপনিয়া, যে ঘুম সংক্রান্ত, এখানে পালমোনারি হাইপারটেনশন হতে পারে। যারা অনেক উঁচুতে বসবাস করেন তাদের ক্ষেত্রে হতে পারে। তার মানে হচ্ছে ফুসফুসের যদি গঠন সমস্যা থাকে, অর্থাৎ আমাদের যে চেস্ট কেজ থাকে সেখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে হতে পারে। তার মানে ফুসফুসের রোগ থেকে আমাদের যেটা হয়, এবং এই যে ফাইব্রোসিস এখান থেকেও কিন্তু হতে পারে, সেটা হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 4 হচ্ছে আমাদের বিভিন্ন শরীরের পায়ে বা বিভিন্ন জায়গায় ছোট ছোট রক্তনালীতে রক্ত জমাট বাঁধে, এবং সেখান থেকে এক ধরনের রক্তের ঢেলা বলে থ্রম্বাস, সেটা যখন ফুসফুসে চলে আসে তখন এখানে ফুসফুসে প্রেসার বেড়ে যায়। এটা হচ্ছে 4 নম্বর গ্রুপ। এবং সবশেষে 5 নম্বর গ্রুপ মিসেলেনিয়াস, যেমন এখানে সার্কোইডোসিস হতে পারে বা কোনো টিউমারের জন্য হতে পারে, এই একটা গ্রুপ। এখন প্রত্যেকটা গ্রুপের জন্য চিকিৎসা পদ্ধতি আলাদা, এবং বিভিন্ন ধরনের ওষুধ এক একটা গ্রুপে ব্যবহার করা যায়। সব গ্রুপের জন্য কিন্তু একই রকম ওষুধ না, তবে মোদ্দা কথা হচ্ছে যেটা পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন গ্রুপ 1, এটাই হচ্ছে দেখা যায় যে আমরা আসলে ক্লাসিক্যালি পালমোনারি হাইপারটেনশন বলতে এটাকে আগে বুঝতাম, কিন্তু অন্যান্য গ্রুপকেও আমাদেরকে জানতে হবে। যেমন সিওপিডি, শ্বাসকষ্টের রোগীর পায়ে পানি চলে আসে,
এই পালমোনারি হাইপারটেনশনের পরের স্টেজ। এবং দেখা যায় যে এই পায়ে পানি চলে যদি আসে আমরা বলি কর পালমোনারি, এবং এখানে প্রায় 2.5-3 বছরের মধ্যে অধিকাংশ রোগী মারা যায় এই সিওপিডি পেশেন্টের যদি পায়ে পানি আসে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু সব ওষুধ না, এই ক্ষেত্রে দেখা যায় যে ওই সিওপিডি চিকিৎসা, অক্সিজেন, এগুলি কিন্তু আসল চিকিৎসা। এক একটা গ্রুপের জন্য এক এক রকম। তবে এখানে বিভিন্ন ধরনের ওষুধ আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তারপরে হচ্ছে বুসেন্টান, সিলডেনাফিল, এরকম বিভিন্ন ধরনের রিওসিগুয়াট, মেসিটেন্টান, এইরকম, এবং এক ধরনের সার্জারি করা যায়। এক একটা গ্রুপের জন্য এক এক রকম ওষুধ। এবং এবং আমাদেরকে আগে ডায়াগনোসিস করতে হবে যে পালমোনারি হাইপারটেনশন, এরপরে খুঁজে বের করতে হবে এটা কোন গ্রুপ, এরপরে এর চিকিৎসা ব্যবস্থার দিকে নজর দিতে হবে। এবং এটার জন্য আমাদের এখানে খুব ভালো পরীক্ষা নিরীক্ষা হয়, আমাদের দেশে হয়। এবং এই ওষুধগুলি অধিকাংশ আমাদের দেশে পাওয়া যায়, আমাদের কোম্পানিগুলি এগুলি তৈরি করে। আগে এই ডায়াগনোসিসের জন্য দেশের বাইরে যেতে হতো। এই ডায়াগনোসিসের ঝুঁকির জন্য অনেকে দেখা যায় আরো খারাপ হয়ে যেত। এখন আমরা এটা করতে পারি এবং ওষুধও আছে। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকম সমস্যা থাকলে রোগীর মন মানসিকতা তৈরি করতে হবে যে আমি পরীক্ষা নিরীক্ষা করে তারপর রোগটা ধরে তারপর চিকিৎসাটা করব। দেখা যায় যে এত ভয়ানক রকম সমস্যা আমরা বুঝতে পারি, কিন্তু রুগী চাচ্ছেন যে সামান্য একটা এক্স-রে অথবা একটু কফ পরীক্ষা করে আমার ওষুধ দেন, আমি খুব ম্যাজিক ভালো হয়ে যাব। আসলে কিন্তু এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা রোগ ধরার জন্য আমাদের যে পথ সেটা কিন্তু আমাদেরকে মানতে হবে। এখানে আপনাকে আরেকটা জিনিস বলি যে আমাদের একটা পালমোনারি হাইপারটেনশন সেন্টার আছে বঙ্গবন্ধুতে। তো বিভিন্ন জায়গা থেকে রুগী আসে। ওই যে গ্রুপ 1 বললাম, এইখানে একটা জিনিস যে প্রেগনেন্সি, এটা কন্ট্রাইন্ডিকেশন। তো আমাদের এক পেশেন্ট, তাকে বলা হলো যে আপনার এটা প্রেগন্যান্সি, এটা কন্ট্রাইন্ডিকেশন, এটা করা যাবে না। ও মা, একটু যেই চিকিৎসা একটু ভালো, কিছুদিন পর সে আসলো প্রেগনেন্ট অবস্থায়। তাহলে রুগী যদি সহায়তা না করে তাহলে আমরা বলে বলে তো আর এই রুগীকে আহ, আমরা তো আর কঠোর হতে পারি না। সো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা রোগ, এটা কিন্তু রুগী চিকিৎসকের সাথে একটা টিম ওয়ার্কের মতো করতে হবে। তার কথাগুলি শুনতে হবে, মানতে হবে, বুঝতে হবে। এবং রুগী চিকিৎসকের কাছ থেকে এই জটিল রোগগুলি সম্পর্কে একটু ধারণা পাবেন। এবং উনি এখন কিন্তু ইন্টারনেটে এগুলি পড়াশোনা করলেই পাওয়া যায়, ওনারা কিন্তু একটু পড়াশোনা করতে হবে। শুধুমাত্র চিকিৎসকের উপর ছেড়ে দিলে হবে না। তারপরে ডিসিশনটা চিকিৎসক রুগী সবাই মিলে যদি একত্রে নেওয়া যায় তাহলে কিন্তু ব্লেম গেম অথবা সমস্যা এগুলি কিন্তু অনেক ইজি হয়ে যায়। এবং এই যে সম্পর্ক ডক্টর পেশেন্টের সাথে সেটাও কিন্তু সহজ হয়ে যায়। সুতরাং পালমোনারি হাইপারটেনশন এবং এর যে সমস্যা, এর যে উপসর্গ, এর যে পরীক্ষা, এর যে ওষুধ, এটা সম্পর্কে আমাদেরকে রোগী চিকিৎসক মিলে কথা বলতে হবে এবং এগুলি কিন্তু প্রচার করতে হবে। আপনাদেরকে এই যে আপনারা বলছেন অনেকে শুনছে, এই টার্মগুলি কিন্তু বিদেশে বিভিন্ন সোসাইটি আছে, ওরা এগুলি বলে এবং যারা এগুলি আক্রান্ত হয় তারাও কিন্তু এগুলি ডিসেমিনেট করে। কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি এখন পর্যন্ত হয় নাই। সেই ক্ষেত্রে আমাদের গণমাধ্যম এবং আমাদের সমাজে যারা আইকনিক, ধরুন যে এমন একজন যাকে সবাই চিনে, তার পালমোনারি হাইপারটেনশন, ওনাকেও কিন্তু উদ্যোগী হতে হবে যে সবাই মিলে আসুন এই রোগটা সম্পর্কে সচেতন হই। তাহলেই দেখা যাবে যে খুব দ্রুত অনেক মানুষ এই সম্পর্কে জানবে, বুঝবে এবং এটার ভালো একটা চিকিৎসা ব্যবস্থাপনা এবং বিভিন্ন ধরনের সেন্টার গড়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, কিন্তু একটি প্রশ্ন স্যার না নিলেই নয়। প্রশ্নটি করেছেন সুমন এমসিপি। তিনি প্রশ্ন করেছেন, সালাম নিবেন। আমার বয়স 41। আমি সব সময় মোটরসাইকেল চালাই। অল্পতে ঠান্ডা লেগে যায়। বর্তমানে সমস্যা হলো মাঝে মাঝে নিঃশ্বাস জোরে নিতে গেলে শুষ্ক কাশি চলে আসে এবং কাশির সাথে হালকা কফ থাকে। মাঝে মধ্যে মোনাস্টেন খেলে ঠিক হয়ে যায়। ঔষধের বিকল্প কি ব্যবস্থা নিতে পারি? আহ, আহ, সুমন যেটা বলছেন যে ওনার হচ্ছে কাশি, এবং কাশি বোনাস খেলে ভালো হয়, কিন্তু আসলে এই যে কাশিটা এটা কিন্তু খুবই কমন একটা আহ, উপসর্গ। এবং এই কাশি আসলে এত অনেকগুলি জিনিস দেখতে হয়, এটা শুধু এইটুকুনি ইনফরমেশন দিয়ে ওনাকে সমাধান দেওয়া সম্ভব না। আহ, যদি আমি শক্তভাবে বলি, কারণ হচ্ছে
যে প্রথম জিনিস হচ্ছে ওনার স্মোকিং হিস্ট্রিটা অবশ্যই নিতে হবে। তো উনি কতদিন আদৌ স্মোক করেন কিনা, ওনার ফ্যামিলিতে অ্যালার্জি হিস্ট্রি আছে কিনা, এবং কাশির জন্য বিভিন্ন ধরনের সমস্যা হয়। উনি মোটরসাইকেলে যাতায়াত করেন, অনেক সময় দেখা যায় যে যাদের নাকের সমস্যা থাকে, সাইনোসাইটিস বা রাইনাইটিস থাকে, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে একটু একটু তরল নিচের দিকে যায়, গলায় যায় এবং একটু কাশি হয়, এবং এই কাশিটা সব সময় থাকে, সারা বছর থাকে। সুতরাং উনাকে আসলে যেটা করতে হবে, উনি মোটরসাইকেল চালান, কিন্তু মোটরসাইকেল চালানোর সময় উনি অবশ্যই মাস্ক পরবেন, এবং ধুলোবালি ময়লা যাতে ওনার নাকে মুখে না যায় সেটা নিশ্চিত করবেন। ধূমপান যদি করেন সেটা বন্ধ করবেন, এবং উনি একটু সময় সুযোগ করে একজন চিকিৎসকের সাথে বসে ডিটেইল হিস্ট্রি দিবেন, এবং চিকিৎসক দেখার চেষ্টা করবেন যে এটা ওনার সাইনাসের, রাইনাইটিসের সমস্যা, নাকি গলার সমস্যা, নাকি ওনার ফুসফুসের সমস্যা, নাকি কাশিটা ধূমপান থেকে হয়, নাকি ওনার কোনো ধরনের অ্যাজমা, এক ধরনের অ্যাজমাও আছে কাপ ভেরিয়েন্ট অ্যাজমা বলে, সেখানে কোনো সমস্যা থাকে না, শুধু কাশি থাকে। সুতরাং এটা আমার মনে হয় সব পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওনার রোগটা ধরে উনি এটার পূর্ণাঙ্গ একটা চিকিৎসা নেবেন, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু ওনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সময় দিয়েছেন, এবং স্যার দর্শকদের সাথে ছিলেন, আমার সাথে ছিলেন, গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিলেন। আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে স্যার জানতে পারছি না। স্যার আশা রাখছি আবারও সামনে কোনো এক সময় কোনো এক অনুষ্ঠানে স্যার প্রশ্নের উত্তরগুলো আদায় করে নিব। স্যার আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ, এবং ধন্যবাদ দর্শকদের যারা এতক্ষণ সাথে ছিলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ।